আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা যেখান থেকে ভিডিওটা দেখছো সকলেই বেশ ভালো আছো। তোমরা যারা এইচএসসি পরীক্ষার্থীরা রয়েছো তোমাদেরকে কিন্তু আমি প্রায় প্রতিটি সাবজেক্টেরই সাজেশন দিয়ে আসছি। তারই ধারাবাহিকতায় কিন্তু আজকে তোমাদেরকে বায়োলজি সাজেশন দিব। প্রথমে তোমরা বোটানি এবং এই ভিডিওতে তোমরা জুওলজি সাজেশনও পাবে। এখানে আমি তোমাদেরকে যে সকল টপিকগুলো বলবো সেখান থেকেই কিন্তু ইনশাল্লাহ তোমাদের কোশ্চেন আসবে। তো শুধু তোমরা এখানে দেখলেই হবে না, আমি মুখে মুখে তোমাদেরকে যেগুলা বলে দিব সেগুলোও কিন্তু তোমাদেরকে অবশ্যই মনোযোগ সহকারে শুনতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে যে আমি তোমাদেরকে বলে দিব কোথা থেকে এমসিকিউ আসবে, কোথা থেকে তোমাদের সৃজনশীল আসবে, তাই কথাগুলো একটু স্কিপ না করে শোনা কিন্তু তোমার জন্য আবশ্যক। তো দেখো, আমাদের প্রথম অধ্যায় কোষ ও এর গঠন। এই অধ্যায়টা অনেকেই পছন্দ করে, আবার অনেকেই পছন্দ করে না, যেহেতু অধ্যায়টা একটুখানি বড়। কিন্তু এখান থেকে কিন্তু আমাদের ইজি কোশ্চেন আসে। যেমন দেখো, এখানে আমাদের 7টা টপিক পড়লেই হবে। যেমন প্রথমে আছে আমাদের কোষ প্রাচীরের গঠন ও কাজ। কোষ প্রাচীরের গঠন এবং কাজ থেকে আমাদের কিছু এমসিকিউ আসতে পারে। এছাড়া আমাদের কিন্তু ক্ষয়ের ক্ষেত্রে কোশ্চেন আসতে পারে। এরপর হচ্ছে দেখো আমাদের কোষঝিল্লির ফ্লুইড মোজাইক মডেল। ফ্লুইড মোজাইক মডেল কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা টপিক। এটা সাধারণত আমাদের গ নাম্বার সৃজনশীলের গতে চলে আসে। এর জন্য কিন্তু তোমাদের এই ফ্লুইড মোজাইক মডেলটা পুরোটা সম্পর্কেই ধারণা রাখতে হবে, কারণ এটা তোমাদের সরাসরি সৃজনশীলে চলে আসে। এরপরে দেখো আমাদের কোষ প্রাচীর ও কোষঝিল্লির মধ্যে পার্থক্য। এখান থেকে আমাদের সাধারণত ক্ষতে কোশ্চেন আসে, মানে পার্থক্য আকারে বলতে পারে যে 2টা পার্থক্য লিখো কোষ প্রাচীর এবং কোষঝিল্লির ভিতরে। এরপরে দেখো আমাদের রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া ও ক্লোরোপ্লাস্টের গঠন ও গুরুত্ব। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, আমাদের কিন্তু গ বা ঘতে চলে আসবে। বিশেষ করে ঘয়ের ক্ষেত্রে যে বলতে পারে যে একটা উদ্দীপক দিয়ে বলতে পারে যে আমাদের পাওয়ার হাউস কোনটা, মাইটোকন্ড্রিয়া, এটা দিয়ে আমাদের একটা চলে আসতে পারে কোশ্চেন। তো এরকম দেখো আমাদের রাইবোজোম, মাইটোকন্ড্রিয়া, ক্লোরোপ্লাস্ট বা লাইসোজোম যেগুলা টপিক আমাদের আছে সবগুলাই তোমরা তার কাজ কি করে এবং বৈশিষ্ট্যগুলো অবশ্যই দেখে যাবে। এরপর আমাদের ডিএনএ এর ভৌত ও রাসায়নিক গঠন। এখান থেকে আমাদের সর্বোচ্চ গতে কোশ্চেন আসতে পারে, যদিও লেস ইম্পর্টেন্ট। ডিএনএ এবং আরএনএ এর পার্থক্য, এটা হচ্ছে আমাদের খ এবং গ এর জন্য ইম্পর্টেন্ট। 2টা পার্থক্য লিখতে বললে সেটা খতে আসবে, আর বড় করে লিখতে বললে সেটা কিন্তু আমাদের গতে আসবে। আর প্রোটিন সংশ্লেষণে ডিএনএ এবং আরএনএ এর ভূমিকা বিশ্লেষণ করো, খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। এটা সাধারণত আমাদের ঘতে চলে আসে। এরপর তোমাদের সবচেয়ে পছন্দের এবং ছোট্ট একটা অধ্যায় কোষ বিভাজন। এখান থেকে দেখো আমাদের কোষচক্র সংশ্লেষণের গুরুত্ব, মাইটোসিসের ক্যারিওকাইনেসিসের ধাপ ও একে অপরের মধ্যে পার্থক্য, মিওসিস 1 এর প্রোফেজ 1 এর বর্ণনা, মাইটোসিস ও মিওসিসের গুরুত্ব বর্ণনা এবং জিনগত বৈশিষ্ট্যের দৃষ্টিতে ক্রসিং ওভারের গুরুত্ব বর্ণনা। তো এখান থেকে কি আসে আমি বলি যে মিওসিস 1 এর প্রোফেজ 1 এর যে ধাপগুলো আছে আমাদের, যে লেপ্টোটিন, জাইগোটিন, এই জিনিসগুলো থেকে আমাদের যেমন এমসিকিউ আসে, ঠিক তেমনই কিন্তু আমাদের হতে চলে আসারও একটা চান্স রয়েছে। এরপরে আমাদের ক্ষয়ের জন্য কিন্তু মাইটোসিস এবং মিওসিসের মধ্যে পার্থক্য চলে আসতে পারে। এছাড়া এটা আমাদের ঘতেও বলতে পারে যে কোনটা বেশি গুরুত্বপূর্ণ, এরকমও চলে আসতে পারে। এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক হচ্ছে যে আমাদের মাইটোসিসের যে ধাপগুলো রয়েছে, প্রোফেজ, প্রোমেটাফেজ, মেটাফেজ, অ্যানাফেজ, এগুলো তোমাদেরকে একটা চিত্র দিয়ে বলতে পারে যে কোনটা কি, ঠিক আছে? তাই প্রতিটি ধাপের প্রত্যেকটা অংশ কিন্তু খুব ভালো করে পড়তে হবে এবং মুখস্থ করতে হবে। এছাড়া ক্রসিং ওভারের গুরুত্ব এটাও দেখবে, কারণ এটা আমাদের ঘতে চলে আসে। এরপর তোমাদের অণুজীব অধ্যায়। এই অধ্যায়টা তোমরা অনেকেই ভয় পাও, যেহেতু এই অধ্যায়টা একটুখানি বড়। এখান থেকে আমরা ভাইরাসের গঠন ও জড় এবং জীবের যোগসূত্র দেখতে পারি, ভাইরাসের লাইটিক ও লাইসোজেনিক চক্র এবং ডেঙ্গুর কারণ, লক্ষণ ও প্রতিকার। খুবই ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। এই পুরো চক্রটাই তোমাদের পড়তে হবে এবং মনে রাখতে হবে। ব্যাকটেরিয়ার গঠন খুবই গুরুত্বপূর্ণ, আমাদের গয়ে চলে আসতে পারে। ব্যাকটেরিয়া ও ভাইরাসের গুরুত্ব এবং পার্থক্য, ম্যালেরিয়ার জীবনচক্র, ম্যালেরিয়ার কারণ, প্রতিকার ও প্রতিরোধ। তো এই অধ্যায় থেকে যদি একটা টপিকের কথা বলো যেটা আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তাহলে বলবো ম্যালেরিয়া, কারণ ম্যালেরিয়া থেকে আমাদের এই অধ্যায়ের সব থেকে বেশি চান্স আছে কোশ্চেন চলে আসার। তো তোমরা এখান থেকে যে 6টা টপিক বলেছি, এই 6টা টপিক পড়লে আমাদের হয়ে যাবে।
এরপর দেখো আমাদের নগ্নবীজি ও আবৃতবীজি অধ্যায়। এখান থেকে আমরা নগ্নবীজি ও আবৃতবীজির যে বৈশিষ্ট্যগুলো রয়েছে অবশ্যই দেখব, কারণ এখান থেকে আমাদের এমসিকিউ চলে আসে, সাথে আমাদের কিন্তু সৃজনশীলও আসে। বৈশিষ্ট্য প্লাস পার্থক্য দুইটাই দেখতে হবে। সাইকাসকে পাম ফার্ন এবং এর মূলকে কোরালয়েড মূল বলা হয় কেন, এখান থেকে আমাদের ক্ষতে কোশ্চেন চলে আসবে। পোয়েসিয়া গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য ও অর্থনৈতিক গুরুত্ব খুবই ইম্পর্টেন্ট, এটা আমাদের ঘতে কিন্তু চলে আসবে, কারণ এখানের যে তোমার উদাহরণগুলো আছে, যে উদ্ভিদগুলো দিয়ে উদ্ভিদের বৈজ্ঞানিক নাম সহ এবং তার গুরুত্ব, এটা কিন্তু সব থেকে বেশি আমাদের জন্য ইম্পর্টেন্ট। মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য, অর্থনৈতিক গুরুত্ব। পুষ্প সংকেত ও পুষ্প প্রতীক বলতে কি বুঝো? এখান থেকে আসলে সাধারণত আমাদের সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট বলা চলে যে পোয়েসিয়া এবং মালভেসি গোত্রের শনাক্তকারী বৈশিষ্ট্য এবং অর্থনৈতিক গুরুত্ব। এরপরে দেখো আমাদের টিস্যু ও টিস্যুতন্ত্র অধ্যায়। এখান থেকে আমরা অবস্থান, উৎপত্তি ও কাজের উপর ভিত্তি করে ভাজক টিস্যুর যে শ্রেণীবিন্যাসগুলো রয়েছে সেই শ্রেণীবিন্যাসগুলো আমরা একবার করে পড়ে যাব। এখান থেকে আমাদের এমসিকিউ কিন্তু চলে আসতে পারে। জাইলেম ও ফ্লোয়েমের অবস্থান ও গঠন, উদ্ভিদের অংশভেদে ভিন্ন বিশ্লেষণ করো। জাইলেম ও ফ্লোয়েমের পারস্পরিক অবস্থানের কারণে টিস্যুগুচ্ছ বৈচিত্র্যপূর্ণ হয়, বিশ্লেষণ করো। এবং একবীজপত্রী উদ্ভিদের মূল এবং কাণ্ডের অন্তর্গঠনের চিত্র পার্থক্য লিখো। তো এখান থেকে আসলে দেখো আমরা একবীজপত্রী উদ্ভিদ এবং দ্বিবীজপত্রী উদ্ভিদের যে সকল পার্থক্যগুলো রয়েছে সকল পার্থক্যগুলো দেখব, এবং দেখো আমাদের একবীজপত্রী উদ্ভিদেরই মূল এবং কাণ্ডের অন্তর্গঠনের যে পার্থক্য এবং চিত্র সেটাও দেখব। সাথে আমাদের জাইলেম এবং ফ্লোয়েমের যতগুলো বিষয় রয়েছে সবগুলো বিষয়ই দেখার চেষ্টা করব, কারণ এখান থেকে কিন্তু আমাদের এই কয়েকটার ভিতরেই কোশ্চেন চলে আসে। মাত্র 4টা টপিক, আর এই 4টা টপিকের ভিতরে আমাদের কোশ্চেন আসে। এছাড়া আমরা ভাজক টিস্যু এবং স্থায়ী টিস্যুর যে পার্থক্যগুলো আছে এগুলা দেখব, এটা আমাদের ক্ষয়ের জন্য ইম্পর্টেন্ট, সাথে আমাদের এমসিকিউর জন্য খুব ইম্পর্টেন্ট। এরপর দেখো তোমাদের সব থেকে বেশি ভয়ের অধ্যায় উদ্ভিদ শারীরতত্ত্ব, যে অধ্যায়টা অনেকে স্কিপ পর্যন্ত করে, কিন্তু আসলে যারা এই অধ্যায়টা বুঝে তাদের জন্য অনেক বেশি মজা, কারণ একটা অধ্যায় থেকে তোমরা 2টা সৃজনশীল কমন পাবে। তো এখান থেকে দেখো আমরা প্রথমেই যে টপিকটা পড়বো সেটা হচ্ছে পত্ররন্ধ্র। পত্ররন্ধ্রের গঠন, বর্ণনা, পত্ররন্ধ্র খোলা এবং বন্ধ হবার যে কৌশল রয়েছে সেই কৌশলটা পড়বে। সাথে পত্ররন্ধ্র এবং পানি পত্ররন্ধ্রের মধ্যে পার্থক্য কি, পার্থক্যগুলো দেখার চেষ্টা করবে। এখান থেকে আমাদের কোশ্চেন হবে। খনিজ লবণ পরিশোষণের মতবাদগুলো বর্ণনা করতে হবে, বা মতামতগুলো তোমরা অবশ্যই দেখবে। সাথে প্রশোধন প্রক্রিয়ার ফলে কোন এলাকার বৃষ্টিপাতের সম্ভাবনা বৃদ্ধি পায়, কেলভিন বা হ্যাচ ও স্ক্ল্যাশ চক্রের গতিপথ বর্ণনা করো। চক্রীয় এবং অচক্রীয় ফটোফসফোরাইলেশনের বর্ণনা করো। গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটি ছক আকারে দেখাও। ক্রেবস চক্র এবং এর জৈবিক গুরুত্ব বর্ণনা করো। তো এই অধ্যায় থেকে দেখো আমাদের 9টা টপিক আছে। 9টা টপিকই গুরুত্বপূর্ণ, যেহেতু 2টা সৃজনশীল আসে, সো আমাদের এখান থেকে অনেকগুলো বা অনেকভাবে কোশ্চেন হওয়ার চান্স আছে। এর জন্য আমাদের এখান থেকে তোমাদেরকে 9টা টপিক দিয়েছি, এই টপিকগুলো দেখার চেষ্টা করবে। আরেকটা মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, যে গ্লাইকোলাইসিস কোথায় ঘটে, এটা কিন্তু তোমরা অনেকেই ভুল করো। সো এই জিনিসটা খুব বেশি মাথায় রাখবে, যে এটা কিন্তু আমাদের অ্যান্সার হবে সাইটোপ্লাজম। এরপর দেখো আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল চ্যাপ্টার হচ্ছে জীব প্রযুক্তি। জীব প্রযুক্তি থেকে তোমরা অনেকেই অ্যান্সার করো, এবং অধ্যায়টা ইজি, অল্প কিছু টপিক পড়লে এখানে আমরা একটা সৃজনশীল অ্যান্সার করে ফেলতে পারি। এখানে যে মেন টপিক আছে সেটা হচ্ছে রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তি। এটা কিন্তু আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এবং এখান থেকে ঘুরিয়ে ফিরে কোশ্চেন আসে। সো আমাদের রিকম্বিনেন্ট ডিএনএ প্রযুক্তির ধাপ এবং গুরুত্বগুলো বর্ণনা করার বিষয়টা আমাদের দেখতে হবে। এছাড়া আমরা টিস্যু কালচার প্রযুক্তির ধাপ এবং গুরুত্ব, এইটাও খুব ভালো করে দেখবো। হয়ে কিন্তু এই 2টার ভিতরে একটা চলে আসে। এছাড়া দেখো আমাদের ডিএনএ ফিঙ্গারপ্রিন্টিং এ ব্যবহৃত ডিএনএ কোষের বিভিন্ন স্থানে বিদ্যমান, এবং চিকিৎসা, কৃষি ও মানব কল্যাণে জীব প্রযুক্তির গুরুত্ব বিশ্লেষণ করো। এটা আমাদের ঘয়ের জন্য ইম্পর্টেন্ট। তো দেখো আমাদের এই অধ্যায় থেকে সাধারণত 4টা টপিক পড়লেই আমাদের এনাফ। সো বুঝতেই পারছো যে ছোট্ট একটা অধ্যায়, তোমরা অল্প একটু পড়লেই ফুল অ্যান্সার করতে পারবে। তো দেখো আমাদের প্রথম অধ্যায় প্রাণীর বিভিন্নতা ও শ্রেণীবিন্যাস। এই অধ্যায়টা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায় এবং একটু বড় অধ্যায়, কিন্তু আমরা সকলেই অধ্যায়টাকে পছন্দ করি যেহেতু এই অধ্যায়টা ইজি। তো এইখান থেকে সাধারণত আমাদের বিভিন্ন পর্বের বৈশিষ্ট্য এবং পার্থক্য এইটা ইম্পর্টেন্ট, এবং এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে, যেমন আমাদের পরিফেরা, নিডারিয়া, প্ল্যাটিহেলমিনথেস। তো এই যে আমাদের ধাপগুলা রয়েছে বা পর্বগুলা রয়েছে, প্রতিটা পর্বের তোমরা উদাহরণ
এবং আমাদের যে বৈশিষ্ট্যগুলো আছে সেগুলো তোমাদের জানতে হবে। তোমাদের যে কোনো একটা উদাহরণ দিয়ে আসতে পারে কোশ্চেন, চিত্র দিয়েও চলে আসতে পারে এবং পার্থক্য আকারে আসতে পারে। এর জন্য প্রতিটা পর্ব এবং পার্থক্য তোমাদেরকে জানতে হবে। এরপর দেখো আমাদের প্রাণীর পরিচিতি। এই অধ্যায়টা একটু বড় অধ্যায়, তোমরা সকলেই জানো যে এখানে কিন্তু আমাদের 3টা ধাপ রয়েছে এবং মোস্ট ইম্পর্টেন্ট কথা হচ্ছে এটা এত ইম্পর্টেন্ট একটা অধ্যায় যে এখান থেকে 3টা পার্ট থেকে 3টা সৃজনশীল আসারও কিন্তু আমাদের রেকর্ড আছে। তো বুঝতেই পারছো যে এটা কত ইম্পর্টেন্ট। তো দেখো প্রথমে আমাদের হাইড্রা তোমাদের সকলেরই প্রিয়। তো এই অধ্যায় থেকে দেখো হাইড্রার এপিডার্মিস ও গ্যাস্ট্রোডার্মিসের কোষসমূহ ও পার্থক্য, ইন্টারস্টিশিয়াল কোষের গুরুত্ব, নিউরোসাইডনের সবকিছু, হাইড্রার চলন এবং মিথজীবিতা। তো ইন্টারস্টিশিয়াল কোষের গুরুত্ব এটা আমাদের ঘতে চলে আসতে পারে, আর এখান থেকে আমাদের 99% যে ইম্পর্টেন্ট কোশ্চেন যেটা চলে আসবে সেটা হচ্ছে হাইড্রার চলন। যেমন আমাদের লুপিং, সমারসল্টিং, গ্লাইডিং, এই চলনগুলোর পার্থক্য, কোনটা অল্প দূরত্বে ব্যবহৃত হয়, কোনটা আমাদের লম্বা দূরত্ব অতিক্রমে ব্যবহৃত হয়, এগুলো জানতে হবে তোমাদেরকে। আর ঘাসফড়িং তোমাদের অপছন্দের একটা চ্যাপ্টার। এখান থেকে দেখো দর্শন কৌশল এবং শ্বাসকার্য, এই 2টা টপিক যদি দেখো তাহলে আমাদের হয়ে যায়। আর রুই মাছ থেকে আমাদের বায়ুথলি, হৃৎপিণ্ড এবং প্রজনন, এই টপিক 3টা আমাদের জানতে হবে। প্রজননের বিষয়টা আমাদের সাধারণত ঘতে চলে আসে, আর বায়ুথলির কাজ এবং আমাদের হৃৎপিণ্ড এটা আমাদের গতে আসে। আর ঘাসফড়িংয়ের ক্ষেত্রে দেখো আমাদের দর্শন কৌশল, যেমন হচ্ছে আমাদের অ্যাপোজিশন, সুপার পজিশন, এই বিষয়গুলো তোমরা দেখবে, সাথে শ্বাসকার্য। এরপরে দেখো আমাদের পরিপাক ও শোষণ। এই অধ্যায় থেকে আমরা পাকস্থলিতে পরিপাকে হরমোন সমূহের ভূমিকা, যকৃতের সবকিছু, অগ্নাশয় এবং ক্ষুদ্রান্তের পরিপাক ও শোষণ, এই 5টা টপিক দেখব। এর ভিতরে আমাদের হরমোনের যে সমূহ রয়েছে সেই ভূমিকাগুলো আমাদের দরকার, এটা আমাদের কিন্তু নৈবৃত্তিকে চলে আসতে পারে। এরপরে দেখো আমাদের যকৃতের বিপাকীয় ভূমিকা, এটা হচ্ছে আমাদের সব থেকে বেশি ইম্পর্টেন্ট একটা 3 স্টার টপিক। অগ্নাশয় নিয়েও এছাড়া আমরা জানবো। এরপরের মধ্যে হচ্ছে আমাদের রক্ত সঞ্চালন। এখান থেকে আমরা শ্বেত রক্তকণিকার বৈশিষ্ট্য ও কাজ দেখব, হৃৎপিণ্ডের গঠন ও লম্বচ্ছেদের চিত্র ও কপাটিকা, হৃৎপিণ্ডের স্বয়ংক্রিয় নোটসমূহ, হৃদচক্র, হার্ট ফেলিওর ও অ্যানজাইনার কারণ, লক্ষণ, প্রতিকার। তো দেখো আমাদের লোহিত রক্তকণিকা, শ্বেত রক্তকণিকা, এগুলো কয়েকদিন বাঁচে বা এগুলোর বৈশিষ্ট্য, কাজ সবগুলো আমরা একবার করে জেনে নিব, কারণ এখান থেকে এমসিকিউ আসতে পারে। হৃৎপিণ্ডের চিহ্নিত চিত্র সহ যে কাজ রয়েছে বা গঠন রয়েছে এটা আমাদেরকে জানতে হবে, এটা আমাদের গতে চলে আসতে পারে। এরপরে ধরো আমাদের হৃদচক্রটা রয়েছে, এখান থেকে আমাদের গতে কোশ্চেন আসতে পারে। হার্ট ফেলিওর ও অ্যানজাইনার কারণ, লক্ষণ, এটা আমাদের ঘতে চলে আসতে পারে। এরপর দেখো আমাদের শ্বাসক্রিয়া ও শ্বসন। অ্যালভিউলাসের গঠন ও গুরুত্ব দেখবো। এখান থেকে আমরা রক্তের মধ্যে অক্সিজেন ও কার্বন ডাইঅক্সাইডের পরিবহন, শ্বাস প্রশ্বাস ক্রিয়া, শ্বাসক্রিয়ার স্নায়বিক ও রাসায়নিক নিয়ন্ত্রণ, খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন। এখান থেকে আমাদের অ্যালভিউলাস মোস্ট ইম্পর্টেন্ট একটা টপিক, এখান থেকে আমাদের সাধারণত গতে কোশ্চেন আসে। আর আমাদের রক্তের মধ্যে অক্সিজেন এবং কার্বন ডাইঅক্সাইডের যে পরিবহন, বইতে খুব সুন্দর করে লেখা আছে, এটা দেখবে, এটা মাস্ট আমাদের দেখে যেতেই হবে, কারণ এটা আমাদের ঘতে চলে আসে। শ্বাস প্রশ্বাস ক্রিয়া এবং শ্বাসক্রিয়ার স্নায়বিক ও রাসায়নিক নিয়ন্ত্রণ, এটাও আমাদের খুব গুরুত্বপূর্ণ, এটা কিন্তু আমাদের ঘরে চলে আসে। তো দেখো মাত্র আমাদের 4টা টপিক, এই 4টা টপিকে কিন্তু আমাদের অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং বইয়ে কিন্তু এগুলো খুব ভালো করে দেওয়া আছে। তাই তোমরা অবশ্যই জিনিসগুলো পারলে একদম মুখস্থ করে ফেলো, কারণ এখান থেকে কিন্তু আমাদের সবই কি বলা যায় যে একদম মুখস্থ টপিক। এরপরের অধ্যায় হচ্ছে আমাদের চলন ও অঙ্গ চালনা। এখান থেকে আমরা আদর্শ কশেরুকার গঠন, অস্থির অন্তর্গঠন, বিভিন্ন পেশির গঠন ও পার্থক্য, অস্থি তরুণস্থির গঠন এবং পার্থক্য, মচকানো এবং ভাঙার লক্ষণ ও প্রতিকার। তো এখান থেকে দেখো, এখান থেকে আমি বলবো যে তোমাদের সৃজনশীল আনসার না করাই ভালো, কারণ একটু এই অধ্যায়টাতে ঝামেলা আছে। বাট তোমাদের এমসিকিউর জন্য অনেক কিছু জানতে হবে, যেমন আমাদের আদর্শ কশেরুকার যে গঠন রয়েছে, তারপরে কোন জায়গায় কতটি করে আমাদের অস্থি রয়েছে এই সংখ্যাগুলো জানতে হবে, করটিতে কতটি আছে এরকম। এছাড়া আমাদের বিভিন্ন পেশির গঠন এবং পার্থক্যগুলো দেখতে হবে, মচকানো এবং ভাঙা, যেমন ধরো যে আমাদের বদ্ধ ভাঙা কোনটা বা আমাদের জটিল অস্থি ভঙ্গ কোনটা, এই জিনিসগুলো জানতে হবে। কিংবা আমাদের শিশুদের ক্ষেত্রে কোন ভাঙাটা বেশি দেখা যায়, এই জিনিসগুলো যদি তোমরা জানো তাহলে কিন্তু আমরা এমসিকিউ অ্যান্সার করতে পারবো। তো এরপরে দেখো আমাদের এই অধ্যায় শেষ। এরপরে আমাদের মোস্ট ইম্পর্টেন্ট একটা অধ্যায় হচ্ছে জিনতত্ত্ব ও বিবর্তন। এই অধ্যায়টা খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। এখান থেকে তোমরা যদি একদম নিশ্চিত থাকো তাহলে কিন্তু সৃজনশীল অ্যান্সার করবে, নয়তো সৃজনশীল অ্যান্সার করো না, কারণ এটা
শুধু শুধু অ্যান্সার করার বিষয় না, তুমি যদি অর্থে সত্যিকার অর্থে পারো তাহলে অ্যান্সার করা ভালো। যেমন মেন্ডেলের প্রথম ও দ্বিতীয় সূত্র, অ্যাপিস্টেসিসের সবকিছু, বর্ণান্ধতা ও ক্রস, প্রকটতা এবং লিথাল জিন। তো এখান থেকে দেখো আমাদের মেন্ডেলের যে প্রথম এবং দ্বিতীয় সূত্র রয়েছে এবং প্রতিটি সূত্রের কোন সূত্রের, যেমন প্রথম সূত্রের ব্যতিক্রম কোনগুলো সেগুলো জানতে হবে, দ্বিতীয় সূত্রের ব্যতিক্রম কোনগুলো। এখান থেকে আমাদের কিন্তু এমসিকিউ আসবে, যেমন যে প্রথম সূত্রের ব্যতিক্রম নিচের কোনটি, এভাবে চলে আসতে পারে। এবং প্রতিটি সূত্রের ব্যতিক্রমগুলোর কোনটার কি কাজ বা কোনটা কি, এই জিনিসগুলো আমাদের খুব ভালো করে জানতে হবে। এরপর ধরো আমাদের বর্ণান্ধতা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট একটা বিষয়, এখান থেকে আমাদের কিন্তু সৃজনশীল কোশ্চেন আসবে, এমনকি এখান থেকে আমাদের এমসিকিউ চলে আসে, তাই এই টপিকটা কিন্তু আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া তোমরা সকলেই জানো যে অর্থ থেকে আমাদের চেকার বক্স আসে, তো এটা আঁকানো তোমাদেরকে জানতে হবে যে কিভাবে এই জিনিসটা করে, ঠিক আছে। তো এই জিনিসগুলো যদি আমরা জিনতত্ত্ব বিবর্তন থেকে পড়তে পারি তাহলে আমাদের জন্য এনাফ। তো এই হচ্ছে দেখো তোমাদের আজকের সাজেশন। আমি তোমাদেরকে বলেই দিলাম যে কোনটা তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং কোনটা তোমাদের জন্য লেস ইম্পর্টেন্ট। আর তোমাদের যদি এক্সট্রা কোনো কোশ্চেন থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলে যেও না, আমি তোমাদের সকলের অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আজকে এই পর্যন্তই, দেখো ইনশাল্লাহ পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, ভালো থাকো। আসসালামু আলাইকুম।